নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আমরা যেটা বলেছি যে সর্বোচ্চ আদালত যেভাবে ডিএটা দিতে বলেছিল, সকলেই জানেন 25% পরবর্তী প্রথম কিস্তি। সেটা আমি বলেছি 25-এর সঙ্গে 10, 15 যাই দিক না কেন, সেটা হিসাবটা হবে 100% ডিএর যোগফল পরবর্তী সেই অংশটা। যদি 100 টাকা টোটাল ডিএ হয়, তার 25 আর 10 35 টাকা দিতে হবে। সরকার দেয়নি, আমরা আদালত অবমাননা করেছি, মামলাটা উঠবে। সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবে সেটা সরকারকে মানতে হবে। সেই পার্টটা অন্যদিকে আমরা যদি সরিয়ে রাখি, সরকার একটা তো চিন্তা ভাবনা করেছে, এটা তো যদি অস্বীকার করি সেটা ভুল হবে। সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা দেবে 16 থেকে 19, বেসিকের উপর টোটাল যা হবে তাকে দুটো পার্টে দেবে। এবং শুধু যে খোদ সরকারি কর্মচারী না, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, সব ধরনের কর্মচারী যারা এক্সচেকার থেকে বেতন পান তাদেরকেও দেবে বলেছে, অর্ডার করেছে। এই পরিপ্রেক্ষিতে অনেকেই বলছে যে শিক্ষকরা পাবে না, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েতেরা পাবে না। দেখুন, সরকারি অর্ডার বেরিয়েছে, এই মুহূর্তে পাবে কি পাবে না সেই প্রশ্নটা উঠেছে, এটা উঠবেই স্বাভাবিক। আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী, বিশেষ করে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, তাদের যে বেতন, তাদের যে পেনশন, তার আইডিয়াটা আমাদের অতটা নেই, থাকবার কথাও না। যারা যে সংস্থায় কাজ করে তারাই সেটা বলতে পারবে। গ্র্যান্টিন এইড থেকে এদের বেতন হয়, আর আমাদের খোদ রাজ্য সরকার বাজেট প্রভিশন রাখে, সেখান থেকে বেতন হয়, পার্থক্য অনেক আছে। এখন তাহলে আমাদের কাজটা কি? যারা খোদ রাজ্য সরকারি এখনো চাকরি করছে তারা খুব সহজে সেগুলো নিজেদেরটা নিজেরা করে নিতে পারবে এবং করছেও তারা। যারা অবসর নিয়েছে, বিশেষ করে অবসর নিয়েছে, দেখুন আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আমি দেখেছি এই বিজ্ঞপ্তির জন্য কারো কিন্তু মাথা ব্যথা নেই। সরকার কিন্তু তার কথা মতো প্রতিটি সংবাদপত্রে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। ই সার্ভিস বুক, সরকার কি বলেছিল যে না, 16 থেকে 19 পর্যন্ত HRMS করা আছে, সেখানে থেকে বেতন হতো। তারপরে যারা পেনশন পরবর্তীকালে রিটায়ার করে পেনশন চলে গেছে তাদেরও ই সার্ভিস বুকে HRMS এ ধরা আছে, কিন্তু 8 থেকে 15 সেটা নেই। সরকার তার দোহাই দিয়েছে, দোহাই দিয়ে বলেছে যে আমরা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত ক্যালকুলেশন করে দুটো পার্টে দেব। কারণ সরকার বলেছে যে 16 থেকে আমাদের HRMS-এ সরকারি যে সকল তথ্য এখানে বলেছে, সার্ভিস বুক সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, কর্মচারীদের বেতন নির্ধারণ, পে ফিক্সেশন, পদোন্নতি, অবসরকালীন সুযোগ সুবিধা ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে ই সার্ভিস বুক, সেটা আপলোড করছে। আমরা জানি, আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী, অনেক ডিপার্টমেন্টে আমরা খোঁজ দিয়েছি, অনেক ডিপার্টমেন্ট একটা কমিটি করে দিয়েছে, তারা সেগুলো আপলোড করছে। আমি আগেও বলেছি, আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী, আমরা কিন্তু বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, অশিক্ষক, এদের ব্যাপারটা আমাদের ধারণা নেই। ধারণা কাদের থাকবে? ধারণা যারা ওই সকল কর্মচারীদের প্রতিনিধিত্ব করে।
সরকার বলেছে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পাঠানো হয়েছে, তারা যাতে তাদের যে বেতন পেনশন প্রভৃতি সংক্রান্ত যে তথ্য আপলোড করে ফিনান্সে পাঠায়, ফিনান্সের থেকে কনকারেন্স পরবর্তী তারপরে তাদের যে বকেয়াটা তুলে দেওয়া হবে। এটা স্বাভাবিক। খোদ রাজ্য সরকার আজ পাচ্ছে, কাল শিক্ষক পাবে। সেটা কি এই রাজ্যে সেই ধরনের পরিকাঠামো তৈরি করেছে সরকার? করেনি। সরকার যদি করে না থাকে তাহলে আমি আপনি কি করব? আজকে দেখুন, যারা অবসর নেয়, অবসর নেওয়ার পর আপনারা জানেন যে হেলথ স্কিমে অবসর নেওয়ার পরও ঢোকা যায়। কারণ হেলথ স্কিমে আমরা সবসময় যারা অবসর নিয়ে নেয় আমাদের সংগঠন থেকে তাদের পরিষ্কার বলে দেওয়া হয় যে হেলথ স্কিমে কিন্তু আপনারা ঢুকবেন আপনাদের স্বার্থে। কারণ এখন যে চিকিৎসার ব্যয় আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে, এই যে হেলথ স্কিম 2008 একটা শক্তিশালী আমাদের কিন্তু বেঁচে থাকার উপায়। অস্বীকার করলে তো হবে না, সব জিনিস অস্বীকার করা যায় না। আমার সরকার আমার বিরোধী হলেও বাস্তবটাকে তুলে ধরতে হয়। তাহলে কি হয়, আপনারা দেখবেন, আপনারা চাকরি অবস্থায় যখন হেলথ স্কিমে থাকেন, আবার অবসর হয়ে গেলে পরে সেটা তো পরিবর্তন হয়, তখন আপনাদের ছুটে যেতে হয়, আপনাদের ওই কম্পিউটারাইজ করতে হয়, আপনাদের যেতে হয় অবসর নেওয়ার পর। কেউ সঙ্গে সঙ্গে এসে যায়, কেউ হয়তো 2 বছর পরে যায়, যখন প্রয়োজন মনে করে আমার তখন করতে হবে তখন যায়। কিন্তু যেতে তো তাকে হবে, যেতে তো তাকে হবে। তাই যারা খুব বয়স হয়ে গেছে তারাও তো ব্যাংকে, দেখুন লাইফ সার্টিফিকেট জন্য আমরা তো ব্যাংকে যাই, তাদের পুত্র হোক, কন্যা হোক বা নিকট আত্মীয় হোক, তাদেরকে নিয়ে যায় লাইফ সার্টিফিকেট দিতে। ট্রেজারিতে কোনো প্রবলেম হলে তাদেরকে নিয়ে যায়। তাই বলছি, নিকট আত্মীয় যাদের বয়স হয়ে গেছে তারা অন্তত যেখান থেকে আমি আমার সরকারি কর্মচারী কথা বলবো, ডিপার্টমেন্টগুলোতে, দপ্তরগুলোতে খোঁজ দিন, ট্রেজারিগুলোতে খোঁজ দিন। আমরা ট্রেজারিকে অনুরোধ করেছি, প্রতিটি ট্রেজারিকে অনুরোধ করেছি যে আপনারা যারা যাবে এই রিগার্ডিং এই বকেয়ার জন্য, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, বুঝিয়ে দেবেন সরকার আপনাদের কি নির্দেশ দিয়েছে, তারা যাতে হ্যারাস না হয়। যারা বকেয়াটা পাবেন তাদেরও দায়িত্ব আছে, এখানে লিখে দিয়েছে। সকল দপ্তর অফিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে, কে বলছে? সরকার বলছে, অর্থ দপ্তর বলছে, যাতে নির্ধারিত নির্দেশিকা অনুসারে কর্মচারীদের সার্ভিস বুক দ্রুত ডিজিটাল পোর্টালে আপলোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল কর্মচারী বিন্দুকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, আমরা যাব। আমাদের যদি ডিপার্টমেন্টগুলো, আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, আমরা মূল মামলাকারী সংগঠন, আমরা এখনো বলছি, আমাদের সহযোগিতা চাইলে আমরা দ্রুত সেখানে পৌঁছে যাব। আমাদের যদি কোনো পোর্টালে বসতে হয় আমরা বসবো, কর্মচারীদের সাহায্য করব। এবার দেখুন, আপনারা জানেন যেদিন অর্ডারটা বেরিয়েছে, প্রত্যেকবার যখন আমরা মনে করেছি যে এবার বোধহয় ডিএটা দেবে, ট্রাইব্যুনালে যখন অর্ডার পেয়েছি তখন 16 সাল পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে বিভিন্ন কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি, কেউ না করতে পারবে না। হরিশচন্দ্র, মাননীয় হরিশচন্দ্র, যেটা হচ্ছে মে মাসের 22 তারিখে, 22 সালে মে মাসে যখন অর্ডারটা হলো 3 মাসের মধ্যে দিতে হবে, অর্থাৎ আমরা বকেয়া পাবো, সঙ্গে সঙ্গে সেই ক্যালকুলেশন করেছি।
করে কর্মচারী সমাজের কাছে প্রচার মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমরা জানিয়ে দিচ্ছি। এবং সর্বোচ্চ আদালত থেকে যখনই অর্ডারটা বেরিয়েছে, আমরাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আপনারা জানেন কিভাবে ডিএ ক্যালকুলেট প্রতিটি মাস ধরে আমি করে দিয়েছি। এখন অনেক কর্মচারী বলছে, মলয়দা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেবেন, মলয়দা আমাকে একটু মেসেঞ্জারে পাঠায়। দেব না, আপনাদের আমি দেব না, দুঃখে বলছি। আমার পেজে আমার সংগঠনের বহু যারা আমার সঙ্গে আমার ফলো করে তাদের কাছে এই যে ইনফরমেশন সব যায়, আপনারা শুধু সেখান থেকে নিয়ে নেবেন, আপনারা ডাউনলোড করে সেগুলোকে ফাইল আপ করবেন, আপনাদের সুবিধার্থে বলছি। আমার কাছে কিছু চাইবেন না, কারণ যা ব্যস্ততা আমাদের মধ্যে আছে, ইন্ডিভিজুয়াল কেউ যদি কোনো কিছু করেন আমরা পারবো না, পরিষ্কার কথা। হয়তো ভাবছেন মলয়বাবু রেগে গেছে, কিছু কিছু কর্মচারী সমাজের জন্য সত্যি কথা বিরক্ত বোধ হয়। এবার বলছেন আমরা দেখুন 8 সাল থেকে 2008 সাল থেকে আমরা হিসাব করে দিয়েছি, আর 16 সাল আপনারা জানেন আমরা বার বলেছি যে আমরা 16 সালে মামলা করেছি। আমরা দেখেছি যে 1/1/16 সালে আমরা 75% পাচ্ছি, দিল্লি, চেন্নাই বা আইসিপিআই 125, তাহলে ডিফারেন্স কত? 50%। আর 1/4/2008 আমরা 2, ওরা 12, ডিফারেন্স কত? 10। অর্থাৎ প্রথম দিকের ডিফারেন্সগুলো কম ছিল, বামফ্রন্ট সরকার ছিল, কম ছিল, বারবার বলেছি, ধীরে ধীরে বেড়েছে। তাই 16 সালে সরকার যখন বলেছে যে 16 থেকে 19, সেটার ক্যালকুলেশনও কিন্তু কম হবে না, সেটার ক্যালকুলেশন কম হবে না। দেখুন আমি বলছি, আমি এই 16 সাল থেকেই ধরছি। 1 জানুয়ারি 2016 125 পাচ্ছে কারা? দিল্লি, চেন্নাই বা এআইসিপিআই 125, আমরা তখন 75, তাহলে ডিফারেন্স 50। আর সবসময় মনে রাখবেন ডিএটা সবসময় 6 মাস পর্যন্ত থাকে, তারপরে আবার পরিবর্তন হয়, এআইসিপিআই পরিবর্তন হয়, যেটা নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা আপনার এই দিল্লি, চেন্নাইতে কর্মরতরা পেয়ে যায়। তাই এই যে 125 আর 75, 6 মাস আমরা 50% করে পেয়েছি, মানে আমাদের বাকি ছিল। আমি বলেছি যে মানে যত নিচের দিকে নামবে তত বেশি হয়েছে। সরকার তখন মানে বর্তমান সরকার ভেবেছিল না দিয়ে পারবে, 50, 60, 70 যা ইচ্ছে বাকি থাকুক না কেন, আমরা দেব না। কিন্তু এখন তো নথি স্বীকার করতে হয়েছে কর্মচারী সমাজের কাছে। তারপরে আমরা 85, ওরা 136, আমরা 85, ওরা 136, ডিফারেন্স 51 মানে কি? অর্থাৎ আপনার ধরুন 10,000 টাকা বেসিক, তাহলে আপনার ওই যে 6 মাস 51% করে, 10,000 টাকা বেসিক হলে 5,000 টাকা করে 6 মাস, 10,000 টাকার 50% হলে 5,000 টাকা, 51তে আরো একটু বাড়ছে, কত হচ্ছে 51তে? মানে আরো আমি 7,000 টাকার উপর করেছি, 3570 টাকা। তাহলে এখন ব্যাপারটা হলো এই করতে করতে দেখুন, আবারও বলছি, আমাদের যখন 85%, তখন দিল্লি, চেন্নাই বা অর্থাৎ এআইসিপিআই 139, ডিফারেন্স 54, অর্থাৎ নিচের দিকে
আমাদের বকেয়াটা অনেকটা বেশি ছিল। তাই 16 থেকে 19 ক্যালকুলেশন করলে যে একটা সাধারণভাবেই আপনারা দেখবেন যে অংশটা কত হয়। এখন দেখুন, যেটা সর্বোচ্চ আদালত বলেছিল সরকার তাকে মান্যতা দিচ্ছে না, আমরা কি করব? আমাদের তো হাত পা বাঁধা, আমাদের তো সেই আবার সর্বোচ্চ আদালতে যেতে হবে, মানে কন্টেম করে রেখেছি। সর্বোচ্চ আদালত যা দেবে, তবে সর্বোচ্চ আদালত কিন্তু সরকারকে এবার একটা মারাত্মক কিন্তু আলটিমেটাম দেবে বলছে, রুল জারি করতে পারে। ক্ষমতা যে কতটা আছে নির্বাচন কমিশনের ব্যাপারেই দেখুন, চিফ সেক্রেটারিকে একদম রাজ্য ছাড়া করে দিয়েছে। সর্বোচ্চ আদালত তাদেরকে বেতন বন্ধ করে দিতে পারে, বারবার বলেছি, সেটা তো পরের বিষয়, কিন্তু আমাদের তো তৈরি থাকতে হবে। এখন সরকার বলেছে, সরকার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, তাই বলছি যে আপনারাও একটু সচেতন হন, আপনারা নিজে থেকে একটুখানি উদ্যোগ নিন। এবং আমি বলবো, যারা শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তাদের যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলোতে আপনাদের সংগঠন থেকে যদি যায় ভালো, না হলে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিন। কেন এগুলোতে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমাদের পক্ষে তো সম্ভব না। কারণ আমাদের চাকরির যে শর্তগুলো, তার সঙ্গে এদের পার্থক্য আছে, কিন্তু সরকার তাদের বেতন দেয়, আমাদেরও বেতন দেয়, দুজনকেই দিতে হবে। যদি তাদের দেরি হয়, তাহলে এই যে কাজগুলো যদি নির্দিষ্ট নিয়ম মতো তাড়াতাড়ি না হয়, তাহলেই দেরি হবে। তাই হ্যাঁ, হয়তো নিশ্চয়ই কিছু কিছু উত্তেজিত হয়ে কথা বলেছি, আজকেও বেরিয়েছি, রোজ বেরোতে হচ্ছে। দেখুন, আমরা তো অবসর নিয়েছি অনেক দিন, রোজ বেরোতে হচ্ছে, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, খোঁজ নিচ্ছি। আজকেও অনেকগুলো ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি। যেমন এই খোঁজগুলো আমরা নিতে পারি, যেমন আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, যেগুলো আপনার ওদের কাছে কি নির্দেশ দিয়েছে সরকার, কতটা কি কাজ হচ্ছে, কারণ পঞ্চায়েত তারা ওই মিউনিসিপ্যালিটিগুলো পাবে। তারপরে শিক্ষক মানে উচ্চশিক্ষা দপ্তর, প্রফেসরদের ক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়, তাদের কাছে কি নির্দেশ এসছে, স্কুল এডুকেশন, তাদের কাছে কি নির্দেশে তারা কিভাবে করছে। এবং আমরা এই কাজগুলো তো খোদ রাজ্য সরকারি কর্মচারীরা করে, তাদেরকে আমরা অনুরোধ করছি তারা দ্রুততার সঙ্গে এই কাজগুলো, সরকার ফিনান্স দপ্তরের যে অর্ডারগুলো পাঠিয়েছে সেগুলোর খোঁজ খবর নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করুন। দেখুন, এখানে কিন্তু আমার আপনার মতো কর্মচারীরাই কিন্তু বকেয়া ডিএটা পাবে, প্রায়োরিটি দেবেন। ট্রেজারিগুলোকেও বলছি, বয়স্ক সব কর্মচারীরা হয়তো খোঁজ দিতে যাবেন বা তাদের নিকটাত্মীয় যাবে, তারা লিয়াজো অফিসার বা একজনকে মোটামুটি দায়িত্ব দেবেন, যাতে তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে একটু বুঝিয়ে দেবে সাধারণভাবে কি করতে বলেছে, আপনাদের কাছে কি নির্দেশ গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তেজিত হয়ে হয়তো কয়েকটা কথা বলেছি, কিছু মনে করবেন না। ধন্যবাদ, নমস্কার।